এই ক্লাসে আমরা দুইটা মিসেলিনিয়াস টপিক নিয়ে কথা বলবো। মিসেলিনিয়াস টপিক এই জন্য বলছি যে এই টপিক থেকে সরাসরি কোশ্চেন হয়তো বা টপিক ওয়াইজ আসবে না, কিন্তু হয়তো বা আমরা রিলেভেন্স পেতে পারি। প্রথমে যেইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এপিডিডাইমাল সিস্ট। এপিডিডাইমাল সিস্ট। তো এপিডিডাইমাল সিস্টের ক্ষেত্রে আমাদের বেসিক কনসার্ন হচ্ছে ডিরেক্টলি এপিডিডাইমাল সিস্ট থেকে কোশ্চেন আমরা ইউজুয়ালি আসতে দেখি না, কিন্তু দেখা যাবে যে কিছু পার্টিকুলার ডিজিজ কন্ডিশন আছে যেখানে আমরা এপিডিডাইমাল সিস্ট পাই। সো হয়তো বা যে কোনো একটা কোশ্চেনের স্টেমে ক্লিনিক্যাল সিনারিওতে বা যে কোনো জায়গায় সেখানে আলোচনার মধ্যে হয়তো বা এপিডিডাইমাল সিস্টের আলোচনা চলে আসতে পারে। সো এই জন্য আমরা এটা নিয়ে সংক্ষিপ্ত একটু কথা বলবো। সেটা হচ্ছে আমাদের স্ক্রোটাল সোয়েলিংয়ের প্রাইমারি কজগুলোকে যদি আমরা বা প্রাইমারি কেয়ারে যদি কনসিডার করি স্ক্রোটাল সোয়েলিংয়ের কমনেস্ট রিজনগুলো, তো সেইখানে মোস্ট কমন কজ অফ স্ক্রোটাল সোয়েলিং হচ্ছে এপিডিডাইমাল সিস্ট। তাহলে এটাকে আমরা বলছি দিস ইজ দ্য মোস্ট কমন কজ অফ স্ক্রোটাল সোয়েলিং। সো নর্মালি পেশেন্ট এখানে আসলে কীভাবে আমরা এটাকে বুঝবো যে এটা আসলে একটা এপিডিডাইমাল সিস্ট, কারণ আমাদের এখানে মেজর ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হচ্ছে হাইড্রোসিল। এটা যে হাইড্রোসিল না, এটা যে এপিডিডাইমাল সিস্ট, সেটা আমি কীভাবে বুঝবো? এটা বোঝার একটা বড় উপায় হচ্ছে আমার যে সিস্টিক যে নেচারটা বা সিস্টিক যে লেশনটা সেটা আসলে টেস্টিসের বডি থেকে কমপ্লিটলি সেপারেট। তাহলে ইট ইজ অ্যাকচুয়ালি সেপারেট ফ্রম দ্য বডি অফ দ্য টেস্টিস। তাহলে টেস্টিসের বডির সাথে এটা পুরোপুরি সেপারেটেড, বডি অফ টেস্টিস। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে নর্মালি এটাকে আমরা আসলে পালপেট করতে পারি পোস্টেরিয়র টু দ্য টেস্টিকল। আমি যদি টেস্টিকলকে অ্যানাটমিক্যাল পজিশনে ধরে যদি আমি পালপেট করি, তখন আমি দেখব এই লেশনটা আসলে পোস্টেরিয়র টু দ্য টেস্টিকল। সো ডেফিনেটলি এখানে একটা ডিফারেন্সিয়াল হচ্ছে হাইড্রোসিল, আরেকটা ডিফারেন্সিয়াল হইতে পারে টেস্টিকুলার টিউমার। সেটা একটা ডিফারেন্সিয়াল আসতে পারে, বাট মোটা দাগে এই প্রেজেন্টেশনটা আমাদের আসলে থাকে। আমাদের নর্মালি টেস্টিকুলার সোয়েলিং হিসাবে তো নর্মালি আমরা কোশ্চেন দেখি না, বাট অ্যাসোসিয়েশনের কথাটা বলছিলাম। সো আমাদের তিনটা খুব ইম্পর্ট্যান্ট ডিজিজ কন্ডিশন আছে যেইখানে পেশেন্টের প্রেজেন্টেশনের মধ্যে একটা ফিচার হিসাবে এপিডিডাইমাল সিস্ট থাকতে পারে, এবং ওই টপিকগুলো থেকে আমরা এমআরসিপিতে কোশ্চেন দেখি। যেমন একটা হচ্ছে আমাদের পলিসিস্টিক কিডনি ডিজিজ। পলিসিস্টিক কিডনি ডিজিজ স্পেসিফিকভাবে বললে অটোজোমাল ডমিনেন্ট পলিসিস্টিক কিডনি ডিজিজকে আসলে আমরা ইন্ডিকেট করছি। এখানে আসলে সিস্ট তো আমরা দুইটা কিডনিতেই পাচ্ছি, দ্যাট ইজ ট্রু, বাট কিডনির পাশাপাশি লিভার, স্প্লিন বা এরকম মাল্টিপল অর্গানেও আমরা আসলে সিস্ট পাই, সেখানে আমরা এপিডেমাল সিস্ট আসলে পাচ্ছি। তাহলে এটা একটা। সেকেন্ড হচ্ছে আমাদের সিস্টিক ফাইব্রোসিস। সিস্টিক ফাইব্রোসিসের ক্ষেত্রে আমরা কমনলি প্রেজেন্টেশনে কী দেখি? পেশেন্টের আমরা দেখি তার লিভার ফিচার থাকে, তার লাং ফিচার থাকে, লাংয়ে আমি এমফাইসেমা পাচ্ছি, তার এদিকে লিভার রিলেটেড কিছু সিমটমসও থাকছে। তো এইসব পেশেন্টের ক্ষেত্রে কিছু কিছু পেশেন্টে এপিডেমাল সিস্টও থাকতে পারে। সো এই অ্যাসোসিয়েশনটা মাথায় রাখতে হবে। আরেকটা কন্ডিশন, এটাও খুবই ইম্পর্ট্যান্ট, এমআরসিপিতে ফ্রিকুয়েন্টলি এখান থেকে কোশ্চেন আসে, সেটা হচ্ছে ভন হিপেল লিন্ডাউ সিনড্রোম। ভন হিপেল লিন্ডাউ সিনড্রোম। সো এইখানে আমরা আসলে দেখি যে পেশেন্টের রেনাল ইনভলভমেন্ট থাকে, পেশেন্টের রেনাল সেল কার্সিনোমা থাকতে পারে, পেশেন্টের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে তাদের ফিওক্রোমোসাইটোমা থাকে। সো মাল্টিপল প্রেজেন্টেশন থাকে। এইখানে আসলে আমরা দেখি যে যেটা ক্রোমোজোম থ্রি সেখানে আসলে পেশেন্টের মিউটেশন থেকে এত কিছু হচ্ছে। সো এই পেশেন্টের দেখা যাচ্ছে আমরা একটা এপিডিডাইমাল সিস্ট আসলে পেতে পারি। সো এই অ্যাসোসিয়েশনগুলো আসলে আমরা পাই, এবং দেখা যাচ্ছে এই তিনটা টপিক থেকে কোনো একটা কোশ্চেন করলো, সেটা স্টেমে হয়তো বা এপিডিডাইমাল সিস্টের আলোচনা চলে আসতে পারে। সো এই কন্ডিশনগুলোতে এপিডিডাইমাল সিস্ট হতে পারে। আচ্ছা, মানে কমনলি আমাদের এই টপিকগুলো থেকে কোশ্চেন আসে। এর এপিডেমাল সিস্টের একমাত্র কারণ এইগুলো না, আরও অনেকগুলো কারণ আছে, বাট এইগুলো নিয়ে অ্যাসোসিয়েশন থেকে আমাদের আসলে কোশ্চেনগুলো আসে। দ্যাটস ওয়াই এটার আলোচনা সংক্ষিপ্তভাবে করলাম। এখন কথা হচ্ছে যে এপিডেমাল সিস্ট আমি কীভাবে ডায়াগনোসিস করবো? আমাদের ইনভেস্টিগেশন হচ্ছে আলট্রাসাউন্ড। আমরা আলট্রাসাউন্ড অফ দ্য স্ক্রোটাম আমরা যদি করি, সেটা আমাদের আসলে ডায়াগনোসিস হয়ে যাবে। এটার ট্রিটমেন্ট বা ম্যানেজমেন্ট আমরা আসলে কীভাবে করবো? সো বেসিক্যালি সাপোর্টিভ ম্যানেজমেন্ট করা হয়। কিছু কিছু ক্ষেত্রে যদি এমন হয় যে সিস্টটা খুবই লার্জ অথবা পেশেন্টের সিমটম আসছে, সিমটোম্যাটিক পেশেন্ট বা লার্জ সিস্ট, সেইখানে সার্জিক্যাল অপশন কনসিডার করা হয়। সেখানে অথবা সার্জারি করা হচ্ছে অথবা স্ক্লেরোথেরাপি দেওয়া হচ্ছে।
স্ক্লেরোথেরাপি দেওয়া হচ্ছে, দিস মাইট হ্যাপেন। সো এই হচ্ছে মোটামুটি এপিডিডার্মাল সিস্টের আলোচনা। নেক্সট যে টপিকটা নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে স্টেরাইল পাইউরিয়া। এটাও একটা মিসেলেনিয়াস, এই জন্য বলছি যে এইখান থেকে সরাসরি কোশ্চেন আসে এরকম না, কিন্তু আমাদের এমন একটা ক্লিনিক্যাল সিনারিও দেওয়া থাকবে, সেখানে হয়তো বা ইনভেস্টিগেশনে দেখা থাকবে যে পেশেন্টের আমরা দেখছি যে ইউরিন আরেমি করা হয়েছে, সেইখানে আমি দেখতেছি যে পাস সেল প্রেজেন্ট। সো কিন্তু পেশেন্টের আমরা কালচার করে কিছুই পাইলাম না। তাহলে একটা পেশেন্টের আমি ইউরিন আরএমই করছি, রুটিন অ্যান্ড মাইক্রোস্কোপিক এক্সামিনেশন, সেখানে আমি পাস সেল পাচ্ছি, কিন্তু এই পেশেন্টে যখন ইউরিন কালচার অ্যান্ড সেন্সিটিভিটি করছি সেখানে নো গ্রোথ, কোনো গ্রোথ নাই। তার মানে আমি ব্যাকটেরিয়া পেলাম না কালচার করে, কিন্তু পাস সেল পাচ্ছি। তাহলে এই যে সিনারিওটা বললাম, এটাকে আসলে আমরা স্টেরাইল পাইউরিয়া বলছি, স্টেরাইল পাইউরিয়া। সো এমআরসিপিতে আমাদের যে কোশ্চেনগুলো আসে এখানে বিভিন্ন রকম স্টেম দেওয়া থাকবে, যেখানে আসলে সিনারিওতে আমরা এরকম সিনারিও অনেক জায়গায় পাবো যে পাস সেল প্রেজেন্ট কিন্তু কালচারে কোনো গ্রোথ নাই। সো স্টেরাইল পাইউরিয়া, এখন কথা হচ্ছে স্টেরাইল পাইউরিয়া যদি পাই আমরা আসলে কোন কোন ডিজিজ কনসিডার করবো সেটা একটা সংক্ষিপ্ত ধারণা আমাদের থাকা লাগবে। সো একটা হচ্ছে পেশেন্টের যদি পার্শিয়ালি ট্রিটেড ইউটিআই হয়ে থাকে, পার্শিয়ালি ট্রিটেড ইউটিআই হতে পারে যে অ্যান্টিবায়োটিক ডোজ এখনও কমপ্লিট করা হয় নাই, বা ইনঅ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট রেজিমেন দেওয়া হচ্ছে, সাধারণত মানে এখনও ট্রিটমেন্ট শেষ হয় না এরকম। তো পার্শিয়ালি ট্রিটেড ইউটিআই এই পেশেন্টের আমি কালচার সেন্সিটিভ করলে কিচ্ছু পাবো না, কিন্তু আমি যদি পেশেন্টের ইউরিন আরএমই করি সেখানে পাস সেল আসলে পাবো। তাহলে এইটা একটা কেস। আরেকটা হচ্ছে পেশেন্টের ইউরেথ্রাইটিস যদি ক্ল্যামাইডিয়া দিয়ে হয়, ইউরেথ্রাইটিস হয়ে থাকে, যেমন ক্ল্যামাইডিয়া এগুলো দিয়ে হচ্ছে, সেইখানে আমরা এটা পাইতে পারি। আরেকটা হচ্ছে রেনাল টিউবারকুলোসিস, রেনাল টিউবারকুলোসিস, রেনাল স্টোন ভেরি কমন কেস, রেনাল স্টোন। রেনাল স্টোনের যতগুলো সিনারিও থাকে মেজরিটি ক্ষেত্রে আমরা স্টেরাইল পাইউরিয়া সিনারিওর মধ্যে পাবো। আরেকটা হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস, বাট এখানে একটু কথা আছে, অ্যাপেন্ডিসাইটিস থেকে তখনই স্টেরাইল পাইউরিয়া হবে যদি এই অ্যাপেন্ডিক্সের অ্যানাটমিক্যাল লোকেশন ইউরেটারের সাথে ক্লোজ প্রক্সিমিটি থাকে। আমরা জানি যে আমাদের যে অ্যাপেন্ডিক্স এটা কিন্তু আসলে অ্যানাটমিক্যাল পজিশনে কয়েক রকম ভ্যারিয়েশন থাকে। সো যেইখানে অ্যানাটমিক্যাল পজিশন আমি দেখবো যে সেটা ইউরেটারের সাথে ক্লোজ অ্যানাটমিক্যাল প্রক্সিমিটিতে আছে, ইউরেটারের সাথে যেখানে দেখবো ক্লোজ প্রক্সিমিটিতে আছে, সেইখানেই আমরা স্টেরাইল পাইউরিয়া পাইতে পারি। সো এটা আমাদের একটা কেস থাকবে। আরেকটা হচ্ছে যে সকল পেশেন্টের কার্সিনোমা ব্লাডার অথবা রেনাল সেল কার্সিনোমা এই সকল জায়গাতেও স্টেরাইল পাইউরিয়া থাকতে পারে। আরেকটা হচ্ছে আমাদের অটোজোমাল ডমিন্যান্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ। পলিসিস্টিক কিডনি ডিজিজে পেশেন্টের অ্যাকচুয়ালি ইউটিআই হয়, কিন্তু এখানে ব্যাপারটা কি, তার যে সিস্ট দেখা যাচ্ছে সিস্ট ইনফেকশন হচ্ছে, সিস্টে ইনফেকশন হয়, এটা ইনফেক্টেড সিস্ট হয়ে গেল, কিন্তু এই সিস্ট আসলে কালেক্টিং সিস্টেমের সাথে কানেক্টেড না। সো এরকম হলে ইউরিন আরএমই আমি করলাম, সেইখানে আসলে আমি পাস সেল পাইতে পারি, কিন্তু আমি কালচার করলে ব্যাকটেরিয়া নাও পাইতে পারি। সো এইটা একটা প্যারাডক্সিক্যাল সিচুয়েশন যে অটোজোমাল ডমিনেন্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ, যেখানে আসলে সিস্ট থাকে এবং সিস্ট ইনফেকশন খুব ফ্রিকুয়েন্টলি হইতে পারে, এবং এখানে ফ্লুরোকুইনোলোজ দিতে হয়। এখানে কিন্তু অ্যামোক্সিসিলিন বা এ ধরনের পেনিসিলিন দিলে আমাদের লাভ নাই। সো এখানে ফ্লুরোকুইনোলোজ এইগুলো আসলে দিতে হয়। সো এখানে ইনফেকশন হচ্ছে, সব ঠিক আছে, কিন্তু যেহেতু সিস্ট কালেক্টিং আমাদের সিস্টেমের সাথে কানেক্টেড না, সো পেশেন্টের আসলে ইউরিনের মধ্যে আমরা ব্যাকটেরিয়া ওইভাবে নাও মানে ইউজুয়ালি নাও পাইতে পারি। সো এখানে আসতে পারে যে পেশেন্টের এরকম স্টেরাইল পাইউরিয়া থাকতে পারে, প্রেজেন্টেশন আসতে পারে। আর একটা কন্ডিশন হচ্ছে অ্যানালজেসিক নেফ্রোপ্যাথি, অ্যানালজেসিক নেফ্রোপ্যাথি। সাধারণত কোনো পেশেন্টের যদি আমরা নেফ্রোটক্সিক যেই অ্যানালজেসিকগুলো আছে, যেমন এনএসএআইড যে ড্রাগগুলো, এনএসএইডস, সো এইগুলো যদি কোনো পেশেন্টকে দেওয়া হয় সেখানেও স্টেরাইল পাইউরিয়া থাকতে পারে অ্যানালজেসিক নেফ্রোপ্যাথি থেকে। সো মোটাত আসলে মূল কথা হচ্ছে যে এই পার্টিকুলার কন্ডিশনগুলোতে আমরা হয়তো বা কোশ্চেন এই টপিকগুলো থেকে করছে, সো সেখানে যে ক্লিনিক্যাল সিনারিও দেওয়া থাকবে, সেখানে যে ইনভেস্টিগেশন রেজাল্ট দেওয়া থাকবে, সেখানে ডাটা ইন্টারপ্রিটেশন করতে গিয়ে আমাদের নলেজটা কাজে লাগবে। সেখানে আমরা দেখবো যে ইউরিনারিমিতে পাস সেল আছে কিন্তু কালচারে কোনো গ্রোথ নেই। সো এই যে স্টেরাইল পাইউরিয়া এই জায়গাগুলোতে হতে পারে, এই নলেজটা যদি আমাদের থাকে খুব সহজেই আমরা পেশেন্টের এখানে যেই ডাটাগুলো দেওয়া থাকবে সে ডাটা ইন্টারপ্রিট করে আমাদের সঠিক অ্যান্সার আমাদের করতে আমাদের জন্য হেল্পফুল হবে ইনশাআল্লাহ।